খবরের বিবর্তন সত্যকে প্রকাশ করে, খবরের বিবর্তন মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেয়। আপনারা জানেন যে আমাদের আনন্দপুর ইনসিডেন্ট, যেখানে এখন তো খবরের আড়ালে চলে গেছে, বহু মানুষ এখনো নিখোঁজ আছেন যাদের দেহ পাওয়া যায়নি, এবং ডিএনএ টেস্টের মাধ্যমে প্রায় 25 জন মতো মৃত শনাক্তকরণ হয়েছে। তারপরে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তাদের বাড়িতে গিয়ে দিয়েছে পুলিশ এবং তৃণমূলের নেতারা, এবং একটি চেক দিয়েছে জেলে থাকা অভিযুক্ত ডেকোরেটর, আরেকটি চেক দিয়েছে মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ ও যিনি কর্ণধার, যাকে কেশাগ্র স্পর্শ করা হয়নি। মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে তিনি কেন যাননি তার ব্যাখ্যা দিয়েছেন। প্রজাতন্ত্র দিবস ছিল, তারপরেও উনি যেতে পারতেন, যাননি কারণ ওখানে যারা মারা গেছে সবাই হিন্দু, এবং যারা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু, এবং উনার যেহেতু ঘনিষ্ঠ একজন ব্যক্তি যার সঙ্গে উনি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন, যিনি বিদেশে গিয়ে ওয়াকিং এর ওনার সঙ্গী, তার জন্যই করেছেন। কিন্তু আমরা গতকাল থেকে একটি জাতীয় সংবাদপত্র এবং তার মধ্য দিয়ে দেখেছি হাউ দ্য এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ অ্যালার্টেড টু ইলিগাল আনন্দপুর ওয়ার হাউসেস ইয়ার্স বিফোর দ্য ডেডলি ফায়ার। আপনারা এটা দেখুন, এইটা 2023 সালে পিটিশন করেছিলেন অঙ্কুর শর্মা, এ গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যান্ড অ্যাডভোকেট। এটার ভিত্তিতে জানুয়ারি 2025-এ the date of inspection of the site was set in January 2025। সেখানে অলরেডি অ্যালার্ট করেছিলেন তারা, এই যে 456 পেজের এই যে আপনার এনজিটির যে অর্ডার, 456 পেজের, এখানে আপনারা দেখতে পাবেন যে এর সঙ্গে সরকারি দল, মুখ্যমন্ত্রী, প্রশাসন কিভাবে যুক্ত ছিলেন। এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে তুলে ধরলাম। আমি আপনাদেরকে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আমি দুজন স্পেসিফিক ডিএম এর নামে আপনাদের মাধ্যমে তারা কিভাবে সরকারি দলকে এবং আইপ্যাকের বুদ্ধিতে চলছেন। যেমন প্রথম হচ্ছেন দক্ষিণ 24 পরগনার অরবিন্দ মিনা, দ্য নটোরিয়াস অরবিন্দ মিনা। তিনি কাল একটা ভার্চুয়াল করেছিলেন। চিত্রজিৎ সেন এসডিও বারুইপুর, তিনি অস্বীকার করলে আমার কিছু করার নেই, চিত্রজিৎ সেন, কিন্তু আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। চিত্রজিৎ সেন এসডিও বারুইপুরকে ডাইরেক্ট থ্রেট করেন ডিএম অরবিন্দ মিনা, ওয়েট ফর দি কনসিকুয়েন্স। এসডিওর অপরাধ কি? তিনি ডিএম এর মুখের উপরে জানিয়েছিলেন আইনের বাইরে তিনি কোনো কাজ করতে পারবেন না, এবং যখন বলেন তখন এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল বলেছিলেন আইসিডিএস সার্টিফিকেট না বলে ফ্যামিলি রেজিস্ট্রেশন বলে চালান, রাজি হননি এসডিও। ডাইরেক্ট থ্রেট করেন অরবিন্দ মিনা এসডিও চিত্রজিৎ সেনকে। গতকাল বিকেল 5:30টায় ভিসি শুরু হয়েছিল, 7টা নাগাদ এটা করেছেন, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে আজকে উনি এই ধরনের এটা হয়তো অন্য ডিএমরাও করেছেন, আইপ্যাকের তৈরি করে দেওয়া এই ফরম্যাটে তথ্য চেয়েছেন সমস্ত ইআরও, এই ইআরওদের কাছে এই তথ্য চেয়েছেন এই ফরম্যাটে।
সব ডিএমরাই হয়তো করেছে, আমরা এটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কালেক্ট করেছি। প্রথমের কলম হচ্ছে অ্যাপ্রুভ্যাল, দ্বিতীয় কলম হচ্ছে এসি নেম, অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি নম্বর, তৃতীয় হচ্ছে এসি নেম, তৃতীয়, তারপরে হচ্ছে সিরিয়াল নম্বর, তারপরে ডেজিগনেশন, তারপরে রোল, এইআরও নেম, এইআরও, এই ইআরও, পার্টস অ্যাসাইন, সেপারেটেড, আপনার স্পেস, টোটাল নাম্বার অফ কেসেস মার্ক অ্যাজ ইন এলিজিবল, মোবাইল নম্বর। কি করছে এরা দেখুন, এটা আইপ্যাকের তৈরি করে দেবো। এবং সাথে সাথে গতকাল রাত্রি প্রায় মিডনাইটে ডিএম নদিয়া, তিনি এডিএম কে সঙ্গে নিয়ে নাকাশিপাড়া ব্লকে গেছিলেন, সিসিটিভি ফুটেজে প্রমাণিত। সেখানে গিয়ে তিনি বিডিও সহ অন্যান্য আধিকারিকদের চমকেছেন যে ডিসপোজাল সবকে ওকে করে তুলে দিন। এবং এটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। এই একই জিনিস নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, চাপড়া, তেহট্ট, করিমপুর 2 বর্ডার এলাকাগুলিতে হয়েছে। মূলত মুসলমান অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি, তাদের নাম তুলে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত, এই ব্যবস্থা করেছেন। এই নির্দিষ্ট ডিএম দুজনের বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনকে লিখিত অভিযোগ করব এবং অবিলম্বে এই দুজনের বিরুদ্ধে সাসপেনশন, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া ডিএম এর কে দিয়েও তাদের সাসপেনশন এবং এদের এগেনস্টে এফআইআর আমরা দাবি করছি। বাংলাদেশের খুলনার বাসিন্দা সুব্রত মণ্ডল 24 সালে আগস্ট মাসে তিনি পশ্চিমবঙ্গে আসেন। 1.5 বছর জেল খাটেন সুব্রত। অভিযোগ, মুসলিমদের ছেড়ে দিলেও হিন্দুদের আটকে রাখে তৃণমূল সরকার। এই জন্যই 2025 সালের 1 সেপ্টেম্বর ভারত সরকার নরেন্দ্র মোদীজির নির্দেশে এবং অমিত শাহজির দপ্তরের পক্ষ থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে হিন্দুরা এখানে এসেছেন, তাদেরকে ভারতবর্ষের কোনো থানার পুলিশ বিরক্ত, উত্তপ্ত মামলা গ্রেপ্তার করতে পারবে না করেছে। এবং এটা অন্য কোনো রাজ্যে হয়নি, কারণ ভারতবর্ষের নাম হিন্দুস্তান, কেবলমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেটা হচ্ছে জামাত 2। আপনি জামাত যে আসনগুলো জিতেছে যদি লক্ষ্য করেন, দেখবেন পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় জিতেছে। বিজেপি শাসিত ত্রিপুরা বা আসামে তার বর্ডার এলাকায় কিন্তু বিএনপি জিতেছে। সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের আরেকটি পার্টি, মুক্তিযুদ্ধে সবচেয়ে অগ্রণী ভূমিকা যদি আওয়ামী লীগের থাকে, তারপরে ভূমিকা ছিল বিএনপির লোকেদের। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেনি, তারা রাজাকারের পর্যায়ে পড়ে না। সেই কারণে ভারত সরকার এই 1 সেপ্টেম্বর 2025 এই অধ্যাদেশ জারি করেছেন। এটা মমতা ব্যানার্জির জন্যই হয়েছে, কারণ তিনি জামাতিদের আরেকটা পার্ট, জামাত 2। এদিকে ভর্তনা শীর্ষ আদালতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ করে পদক্ষেপ করা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত কতগুলি অভিযোগ ও পদক্ষেপ হয়েছে। বিজেপিকে হলফনামা দেওয়ার নির্দেশ। আমি নিজেই আক্রান্ত। অতএব 106 বার কোর্ট থেকে গিয়ে পারমিশন নিতে হয়েছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, নন্দীগ্রামে 2021 সালে আমাকে 10ই নভেম্বর আমাকে মালা দেওয়ার জন্য, এবং 2022-এর 14ই মার্চ আমাকে গোকুলনগর এবং সোনাচূড়াতে মাল্যদান করার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। নেতাই গ্রামে মালা দেওয়ার জন্য আমাকে পারমিশন নিতে হয়েছে। আমাকে ভবানীপুরে গত বছর দোল পূর্ণিমা পালনের আগের দিন, যেটা আমাদের বলা হয় আজ আমাদের নেড়াপুড়া কাল আমাদের দোল, হিন্দিতে হিন্দিভাষী বা নর্থ বেঙ্গলে হোলিকা দাহন বলে, আমাকে হোলিকা দাহন করতে গিয়ে পারমিশন নিতে হয়েছে। অর্থাৎ ধর্মীয় কাজ করতে গেলেও পারমিশন নিতে হয়। তা আমি নিজে আক্রান্ত। এখানকার পুলিশ এবং আইপ্যাক দুজনে মিলে এখানকার চালাচ্ছে। তৃণমূলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই, কোনো ভদ্রলোক তৃণমূলের সঙ্গে নেই। আপনারা সম্প্রতি সরকারি সভা বাদ দিন, স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে আসা সভা, রাজনৈতিক সভা যদি আপনারা তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার সেকেন্ড ইন কমান্ড
ডায়মন্ড হারবারের সাংসদ এবং আমাদের বিচার করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকলের সভা, তাহলে দেখবেন স্বতঃস্ফূর্তভাবে কাদের অংশগ্রহণ ঘটেছে, কাদের সভাতে বেশি মানুষ এসেছে। তৃণমূলের মঞ্চ না, সরকারি মঞ্চ। তিনি এর আগেও মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন। আমি এর সম্পর্কে বেশি কথা বলবো না। আর রাজবংশীরা, আমি জানি ওনাদের সঙ্গে আমি উঠা বসা করি। একাধিক রাজবংশী নেতা বিধায়ক আমার সহকর্মী। আমি কোচবিহার সহ, জলপাইগুড়ি সহ, রাজবংশী এলাকাতে মালদা সহ বহু জায়গায় গেছি। তাদের বাড়িতে আপ্যায়নও গ্রহণ করেছি, ধর্মীয় অনুষ্ঠানেও গেছি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না। এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি, কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই হয়। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। তো আজকে নতুন নয়, উনি এই লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে চা খেয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সামাজিক নেতা তিনি করতে পারেন। আর আমরা ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম মূলত রাজবংশী সমাজের সামাজিক নেতা, অনেক সামাজিক নেতা রয়েছে, উনি একা নয়, অনেক নেতা রয়েছে। একটা সমাজকে সবসময় রাজ্যসভাতে পলিটিক্যাল লোক যায় না। তাহলে জহর সরকাররাও তৃণমূল কংগ্রেস ছাড়তেন, উনি তো ব্যুরোক্রেসি থেকে এসছে। আরজি করে ঘটনার পরে রাজ্যসভার সদস্যপদ ছেড়ে তিনি এদেরকে বলেছেন যে এদের সঙ্গে থাকা যায় না, ভদ্রলোক থাকা যায় না। তো জহরবাবুও তো তার আলোচক যেভাবেই, তিনি একটা উচ্চশিক্ষিত লোক, তিনি তো তাকে তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল তো পলিটিক্যাল লোক হিসেবে না। তো রাজ্যসভাতে সব দলই সবসময় রাজনৈতিক লোকজনকে পাঠায়। একটা সময় মিঠুন চক্রবর্তীকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। আজকে মিঠুন দা তো বিজেপির এনইসির মেম্বার এবং এই রাজ্যের অন্যতম প্রধান প্রচারক। তার সবাই হাজার হাজার মানুষ আসেন এখনো তাকে দেখতে। যে পরিশ্রম তিনি হয়েছে পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য করছেন, দেখে করছেন। সুখেন্দু শেখর রায়ও তো আরজি করার সময় মন্তব্য করেছিলেন, পরে সামলে নিয়েছেন যে কোনো কারণে। সুখেন্দুবাবু অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। অতএব এইটার সঙ্গে রাজ্যসভার মেম্বারের কোনো সম্পর্ক নেই। অতএব আর রাজবংশীদের নিয়ে কাউকে ভাবতে হবে না। রাজবংশীরা এই নির্বাচনে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতি হোক, হিন্দুত্বের ক্ষতি হোক, এমন কোনো কাজ রাজবংশীরা করবেন না। এই নির্বাচন ব্যক্তি নির্বাচন নয়, এই নির্বাচন প্রার্থী দেখে নির্বাচন নয়। এই নির্বাচন সামগ্রিকভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সুরক্ষা তথা দেশের সুরক্ষার প্রশ্ন। এটা ঠাকুর পঞ্চানন বর্মা এবং প্রণম্য চিলা রায় যারা অনুগামী, তারা ভেবে চিন্তেই করবেন। এটা নিয়ে অন্য কারণ না ভাবলেই চলবে। বাংলাদেশ সুকান্তকে বলবো ওই চিঠিটা ডাস্টবিনে ছিল। রাজীব কুমার মামলা করুক, সুকান্ত বাবুর দম আছে, লড়ে নি। সুকান্তবাবুর তথ্য নিয়ে ডকুমেন্টের ভিত্তিতে বলেছে। বলবো ডাস্টবিনে ফেলে দিই। এরকম মমতা ব্যানার্জিও আমাকে চিঠি দিই, আমি এমন উত্তর দিয়েছি তারপর আর উত্তর দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে, যেদিন চাইবেন দিয়ে দেবো। তারা কি মনে করছে আমাদের বিচার? তাদের তো যা কাণ্ড কারখানা সব মুসলিম ভোট। এটা নিয়ে মমতা ব্যানার্জিকে বলতে, আমরা তো 1%-এর কম মুসলিম ভোট পাই, কিন্তু মুসলিম বুথগুলোতেও ভোট দেওয়ার মানে পরিবেশ তৈরি করতে পারলে আমার মনে হয় বিজেপিও শিক্ষিত মুসলিমদের অনেকের ভোট পাবে। আমার সঙ্গে অনেকে ব্যক্তিগত যোগাযোগ রাখে, অনেকে আমাকে মডেলিং করেন, শেষ উৎসবে শুভেচ্ছা পাঠান। অনেক ডাক্তার, প্রফেসর, মাস্টার, শিক্ষিত ছেলে রয়েছে যাদের বয়স চলে গেছে, সংসার করতে পারেননি, চাকরি পান, বঞ্চিত হয়েছেন এসএসসি থেকে, পিএসসি থেকে, এসএলএসটি থেকে, গ্রুপ ডি থেকে, যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি তাদের অনেক অরাজনৈতিক আন্দোলনে গেছি, তারা আমার সঙ্গে আন্দোলনে একসঙ্গে মিশেছেন। তারা বলেন যে মুসলিম বুথগুলোতে বিজেপির কর্মী না থাকার জন্য, পোলিং এজেন্ট না থাকার জন্য যাদের লড়ার কথা, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ,
তারা লড়তে পারে না মুসলিম লীগ। তারা মিডিয়াতে থাকে, প্রচার মিছিলে থাকে, কিন্তু পুলিশ এমনভাবে সেখানে একটা পরিবেশ তৈরি করে, এবং তৃণমূল কংগ্রেসের যে আহ, মুসলিম নেতারা আছেন তারা এত অর্থ করেছেন, এত গুন্ডা, সেই সব লোকেদের সামনে দাঁড়াতে পারে। তারা এই শওকত মোল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ওদের যে গুন্ডা নেতারা আছে তারা এইসব জিনিস করেন, অতএব লোক সেগুলো দেখতে পারে না। কিন্তু যদি মুসলিম বুথেও পরিবেশ তৈরি করে দিতে পারে ইলেকশন কমিশন, সুষ্ঠু অবাধ ভোট, সেক্ষেত্রে বিজেপিরও যেটা 0.65%, মানে 1%-এরও কম ভোট পেয়েছে, সেই পার্সেন্টেজও বাড়বে, এবং মুসলিমদের অনেকেই, গরিব মুসলমানরা, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দেবে। আমি ওর সম্পর্কে খরচ করবো না, গতকাল যা বলার বলেছি। আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যুক্ত। না না, আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিই। ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করবে। এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি দাবি, কি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। তারপরে সময় মতো বলবেন, এবং আমাদের মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক অভিজ্ঞ কার্যকর্তা এখন তৈরি হয়ে গেছে, যারা এর আগেও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারা বড় 3টে নির্বাচন ফেস করেছেন, এবং 3টে নির্বাচনেই কার্যত 40%-এর আশেপাশে, 38 থেকে 41, গতবারে 39, একটা ভোট তৈরি হয়েছে বিজেপি। 2,30,00,000 ভোটার বিজেপির সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে, এবং এসআইআর এর পরে আমাদের সঙ্গে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কোনো গ্যাপ আছে বলে আমি অন্তত মনে করি না। আমি বুথ থেকে রাজ্য পর্যন্ত কাজ করি, গ্রাউন্ডে থাকি, আমার এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি। এবং অবিলম্বে এমনভাবে সুপ্রিম কোর্ট গাইডলাইন বেঁধেছে যে সেগুলোতে কাজ করতে হবে বলে জানা গিয়েছে। আজকে হাইকোর্টে, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন হ্যাঁ, এই বৈঠকেই তো চূড়ান্ত রূপরেখা হবে। হাইকোর্টের অর্ডারে ফোরে পড়ে নেবেন, ক্লিয়ার বলা আছে, যেখানে বিতর্ক হয়েছে সেগুলো হ্যান্ড ওভার করে দিন। আমরা খুব খুশি, জুডিশিয়ারির লোকেরা এই ফুট প্রিন্টের, আপনার এর প্রিন্টের পরে ওরা ওই এর উপর করে, ওদের তো সংবিধান এবং ভোটার কারা হয় বলা আছে আরপি অ্যাক্টে। জুডিশিয়ারি সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা ইআরও এবং এআরও দিচ্ছে, এমদের তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তারা কখনো রেড ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, কখনো ব্লু টিক মারছিলেন, কিন্তু তারা বলছিলেন যে নট আপ টু দি মার্ক, প্লিজ চেক এগেন, প্লিজ ভেরিফাইড এগেন, ডকুমেন্টেশনে প্রবলেম আছে, এরাও এগুলো বলছিল, অ্যাডভাইস করছিলেন। কিন্তু আইনে পরিষ্কার আছে, ইআরওরাই একসেপ্ট অর রিজেক্ট, 2টো কলম ছাড়া 3টে কলম নেই, পেন্ডিং ছিল না, তো সব তুলে দিত। তো সুপ্রিম কোর্টের অর্ডারের 4-এ একদম পরিষ্কার বলা আছে, ইলেকশন কমিশনের সিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত আধিকারিকদের যে বিরোধগুলো হয়েছে, ওই মামলাগুলো, ওই কেসগুলোই ওরা নিষ্পত্তি করবেন। খুব সুন্দর জিনিস হয়েছে। আক্রমণ করেছেন, বলছেন যে বাংলা ভাষায় কথা বলেই আক্রমণ করা হচ্ছে, যে কোনো মূল্যে আমি বিজেপির আক্রমণ করে বলছে যে বাংলা ভাষায় কথা বললেই সেখানে আক্রমণ করা। ক্লাস 7-এর বই পড়ে নেবেন, উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন। জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুক্ত, সব মিটিং এ আমরা শুনি, বাংলা নাকি? ওগুলো বাংলা ভাষা। উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন, এটা আরবি সংস্কৃতি। যে বাবরের নামে মসজিদ হচ্ছে, এটা বাইরে,
ভারতীয় নয়। সেই কারণে তো বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হিন্দু সমাজ এবং পাহাড়িরা একজোট হয়ে ওখানে জামাতকে রুখে দিয়েছে। এবং জামাত ত্রিপুরা আসামের বর্ডার এলাকায় সিট পায়নি, বিএনপি পেয়েছে। ত্রিপুরার বর্ডার, আসামের বর্ডারে দেখবেন সিলেট থেকে শুরু করে সব জায়গায় বিএনপি জিতেছে, পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে। এটা হিন্দুই হোক মুসলিম হোক, এটা বাঙালি সংস্কৃতি নয়। ওতে বাংলা ভাষা নিয়ে বলার কোনো কারণ নেই। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন হয়েছিল, কারণটা মুখ্যমন্ত্রী জানেন? বাংলাদেশে কেন হয়েছিল ওইটা, তারা বাংলা বলার জন্য খুন করেছিল পাকিস্তানিরা। উনি উনার যে সহকর্মীদেরকে বাংলা বলতে বলুন না, উনি ইউসুফ পাঠানকে, জাভেদ খানকে আগে ভালো করে বাংলা বলতে বলুন, তারপরে সব বড় বড় কথা বলুন। বলছেন আর স্টুডেন্টদের বিরোধিতায় যতই লাফালাফি করে তিনি যে স্টুডেন্ট সেই স্কুলের হেডমাস্টার একেবারে সাইড করে দেন। বলছেন যে আপনাকে মদ খেয়ে বলেছে, সুস্থ থাকলে বলতেই পারে। আজকে কোর্ট বন্ধ ছিল, নিশ্চয়ই মদ খেয়ে বলেছে। তারা হাই আমাকে বেঁচেই গেল, কারণ সুপ্রিম কোর্টের মামলা বিচার বিভাগের জড়িয়ে পড়া 28 তারিখে চূড়ান্ত, 17 তারিখে 1 তারিখ থেকে বিরোধী পরিবর্তন যাত্রা, যেগুলি ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ সফল সব মিলিয়ে একটা ভোটের কেন্দ্র করে দুটোই সময় আপনি মোটামুটি সুবিধা পাচ্ছেন। না না, ভোটের দামামা বাজানোর তো কারণ নেই, দামা অনেকদিন ধরে বেজে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মীরা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা, আমরা গত কয়েক মাস ধরেই পরিবর্তন সংকল্প সভা করছি। এবং আমাদের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা বিশ্বের এবং আমাদের প্রধান এই রাজ্যের জনপ্রিয় প্রচারক ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে, যার বক্তব্যে, যার নীতিতে, যার আদর্শে, যার মুখকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি কার্যত প্রচার শুরু করে দিয়েছে, সেটা তিনি পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে সেদিন করে দিয়েছে। এরপরে ছোট বড় হাজারো সভা হয়েছে। আর নির্বাচনী যে নির্ঘণ্ট আছে তাতে আপনারা সবাই জানেন যে 7ই মে 2021 মন্ত্রিসভা গঠন হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে। নতুন মন্ত্রিসভা গঠন করতে গেলে বিধায়ক নির্বাচন করতে হবে। বিধায়ক নির্বাচন করতে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে নির্বাচনী নোটিফিকেশন করতে হবে। নোটিফিকেশন করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এগুলো তো সব কোরিলেটেড। এবং 2021 সালের 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়েছিল। এবারে তো মনে হয় কয়েকদিন পরে হবে, হয়তো দোলের পরে বা হোলির পরে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, আমি জানি না। কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কোনো স্কোপ নেই। 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা বেরোচ্ছে, এই ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বেরোচ্ছে, এক্সটেনশন হবে না। যা ডিসপোজ আপ হয়েছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লাখ বাদ গেছিল, এবং বাকি যা বাদ গেছে এখন তো আপলোডের কোনো স্কোপ নেই, শুনানিরও স্কোপ নেই। তা যা বাদ যাবে সেগুলো হবে। এরপরে যেগুলো ইলেকশন কমিশনের সফটওয়্যারে বা ইলেকশন কমিশনের ডকুমেন্টেশনে বা মাইক্রো অবজারভারদের অবজেকশনে যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে, সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিং এর কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইআরও এইআরওদের কাছ থেকে, যেগুলো এলডি কেসেস রয়ে গেছে বা অন্য কেসেস, যেটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ড ওভার করবে। কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে, সেটাতে চূড়ান্তভাবে সিওকে সই করতে হবে, এটা আইন বলছে। যাতে ডিএমরা বের করতে পারবেন না। তারা ইআরওদের কাছ থেকে আপনার অ্যাকসেপ্ট রিজেক্ট করিয়ে, ঝাড়াই বাছাই করিয়ে যে ভোটার তালিকাটা পাঠাবেন, সিও যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ ভোটার তালিকা বেরোবে। সিওর অনুমোদিত ভোটার তালিকা
আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও এইআরও ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবে। জুডিশিয়ারি বলেছে 28 তারিখেই ভোটার তালিকায় বেরোবে, আর ওটা সাপ্লিমেন্ট ভোটার লিস্টে বেরোবে। সাপ্লিমেন্ট ভোটার তালিকা কবে বের করানো যায়? নির্বাচনের যে নমিনেশন ফাইলের পরে প্রত্যাহারের যে লাস্ট ডেট থাকে, বিকেল 3টে পর্যন্ত শেষ দিন থাকে, শেষ টাইম থাকে, সেই পর্যন্ত আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনো যেতে পারে। তারপরে যেহেতু ইভিএম এবং ব্যালটের প্রশ্ন থাকে, ইডি ভোট এবং ইভিএম এর প্রশ্ন থাকে, এবং ইভিএমেও আপনার প্রিন্ট করে প্রার্থীর নাম, ছবি, প্রতীক দিয়ে দেওয়া হয়, তাহলে তখন আর ভোটার লিস্টে নতুন ইনক্লুশনের স্কোপ থাকে না। তাই ভোটের দামামা বাজার এই বিষয় নিয়ে ভোটের দামামা বেজেই আছে। এটা শুধু একটা প্রসেস, কখন কি হবে। যেহেতু পরীক্ষা চলছে, অন্যরা মানছেন না, আমরা অন্তত বিজেপি মেনে চলছি। প্রকাশ্য সভা, মাইক বাজিয়ে সভা, পরীক্ষার্থীদের ডিস্টার্ব করে সবাই, এগুলো আমরা করছি না। আমরা ইন্টারনালি অন্যান্য কাজের মধ্যে এই সময়টা ব্যয় করছি। কল্যাণের রায় সুপ্রিম কোর্টে কাজ করে ইলেকশন কমিশনকে সর্বদা তার কর্মগুলো হচ্ছে বিভাগ করে নিয়েছে। ইলেকশন কমিশনের বিভাগ করে নিয়েছে। তাহলে যে ভোটার তালিকা বেরোবে 28 তারিখে এবং পরে সাপ্লিমেন্ট, এটাকেও স্বাগত জানাতে হবে, কথাটা পাল্টাবেন না। আমরা তো মনে করি যেহেতু এখানে আপনার প্রিন্ট থেকে যাচ্ছে, ইলেকট্রনিক্স প্রিন্টের উপরে হবে, জুডিশিয়ারির লোকেরা তারা প্রিন্টের উপরে, তারা তো দায়বদ্ধ নয় আইপ্যাক বা মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূলের কাছে। জুডিশিয়ারির লোকেরা লফুল অ্যাকশন নেবে। সিটিজেনশিপের প্রশ্নে মূল দেখা হয় সেটাই, সিটিজেনশিপ কিনা, 18 বছর হয়েছে কিনা, সেই জায়গাটাতে দেখে নেবেন। সিটিজেনশিপের প্রশ্নে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তারা ভারতবর্ষের সিটিজেন নয়। জুডিশিয়ারির হস্তক্ষেপে, যেটা ইআরও এইআরওরা তাদের ক্ষমতা বলে আটকে রেখেছিলেন ডিএমদের চাপে, আর ডিএমরা আইপ্যাক এবং নন্দিনী চক্রবর্তীর চাপে, মুখ্যমন্ত্রীর চাপে আটকে রেখেছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে। জুডিশিয়ারি সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করব কল্যাণবাবু পরে কথা পরিবর্তন করবেন না, পরে বলবেন না যে ভোটার তালিকাটা বিজেপি বানিয়েছে। সরাসরি অডিয়েন্স পাওয়ার জন্য হ্যাংলামি করে, আর ওদের থেকে ওরকম হ্যাংলা মনে হয় বাংলা দখল করবার জন্য কি হ্যাংলামি, যে কোনো উপায় তারা বাংলা দখল করতে চায় না। বিজেপির উদ্দেশ্যগুলো হবে না তো হবে না, আপনার অত চিন্তা কি আছে? আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন। আপনার 15 বছরে আপনি 8বার না 7বার না 8বার বিজিবিএস করেছেন, এত শিল্পপতি এসেছে। মুকেশ আম্বানি এখানে এসে বলেছে কয়েক লক্ষ কোটি টাকা, গৌতম আদানি এসে বলেছে সজ্জন জিন্দাল এসে বলেছে। আপনি এত শিল্প করেছেন, তাজপুরের ডিপসি পোর্ট হয়ে গেছে, দেউচিয়া পাচামি থেকে এত কাজ বেরিয়েছে, বীরভূম বর্ধমানের 1 লক্ষ ছেলে চাকরি পেয়ে গেছে, সাগর পোর্ট হয়ে গেছে, কুলপি পোর্ট হয়ে গেছে, মুড়িগঙ্গার উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে, সব কাজ তো শেষ হয়ে গেছে। এত অ্যান্সেলিয়ারি, এত কারখানা, এত পানাগড় বানিয়ে দিয়েছি, রঘুনাথগঞ্জ বানিয়ে দিয়েছি, বেচিনগর বানিয়ে দিয়েছি, ধানকুনি বানিয়ে দিয়েছি, সব তো বানিয়ে দিয়েছি। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? তারপরেও তো ভোটের আগে 1,500-এর সংসার চালাও বলতে হচ্ছে। 349 টাকা লাগে রিচার্জে। বাজার তো আপনি করতে যান না, শান্তনু সিনহায় যান, আইসিএসিপি। আপনি কোনোদিন বাজারে যান না, আপনি বুঝবেন কি করে? আপনি তো বাড়ির পিছনে অবৈধ জবরদখলকারী, কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা, সেই জন্য তো বাড়ির পিছনে জায়গা কিনে নিয়েছে, 1.5 কাঠা জায়গা। আমাদের এই পূর্ব মেদিনীপুরের 7 মাইলের লোক ওখানে দোকান করে। জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ
প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবে। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন, আজই জাপ্তার তিনি। সেই জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক মনোনীত সোদপুরের একটি ওয়েবকাস্টিং ক্যামেরা কোম্পানি, তারা প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 করে ক্যামেরা বিকেলবেলা বন্ধ রেখে 2 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। এসআইআরটা ভোটার তালিকা 28 তারিখে বেরোক, যদি ওটা ফাইনাল নয় সাপ্লিমেন্টারি আর একটা বেরোবে, তাতেই বোঝা যাবে আপনার অবস্থাটা কোথায়। দাদা, যেখানে বিধানসভা নির্বাচনের কাছে হিন্দু বাহিনী হঠাৎ করে যাওয়ার কোথাও কি আইন শৃঙ্খলা নিয়ে অশান্তির আশঙ্কা করছে? আছেই তো এখানে আইন শৃঙ্খলা। 2021-এ 57 জন খুন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে, লোকসভা নির্বাচনে সংখ্যাটা কম হলেও খুন হয়েছে। এমন কোনো নির্বাচন নেই, নির্বাচন ঘোষণা চলাকালীন গণনার পরে মগরাহাটে মানুষ সাহাকে খুন করেছে কাউন্টিং সেন্টারের মধ্যে, কাউন্টিং প্রার্থী। এইখানে যেখানে বসে আছেন এখানেই তো 24-এ লোকসভা নির্বাচনে 2 দিন আগে রচিবালা আড়িকে খুন করেছে। 2021-এ মমতা ব্যানার্জি হারার পরে চিল্লগ্রামের হিন্দু দেবব্রত মাইতিকে খুন করেছে। দক্ষিণ কেন্দামারিতে একসঙ্গে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছে। তারাচাঁদ বাড়ে 17টা হিন্দু ঘর লুট করেছে। এখানেই তো আছে। এই আমদাবাদের বিজেপি নেত্রী অপর্ণা থেকে শুরু করে অত্যাচারিত হয়নি এমন কোনো লোক নেই। তো বাইরে খুঁজতে যাওয়ার দরকার নেই, ধারে পাশেই ঘুরে বেড়াচ্ছে।